দর্শক শুভেচ্ছা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসে বাংলাদেশে। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছি আমি মনিরুল ইসলাম। সোমালিয়ায় জলদস্যুদের হাত থেকে নিরাপদে নাবিকদের ফিরিয়ে আনার জন্য সরকার সর্বোচ্চ চেষ্টা করছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দুপুরে মন্ত্রণালয়ে সংযুক্ত আরব আমিরাতের অ্যাম্বাসেডরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, বাংলাদেশে অবস্থানরত মিয়ানমারের সীমান্তরক্ষীদের ফেরানোর জন্য দেশটির সরকারের সাথে আলোচনা চলছে। সচিবালয়ে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সংযুক্ত আরব আমিরাতের অ্যাম্বাসেডর। সাক্ষাতে উঠে আসে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। বলেন, সোমালিয়ার জলদস্যুদের হাত থেকে নিরাপদে নাবিকদেরকে ফিরিয়ে আনার সব চেষ্টা করা হচ্ছে। আমাদের উদ্দেশ্য হচ্ছে নাবিকদেরকে সুস্থভাবে মুক্ত করা, একই সাথে জাহাজটিকে মুক্ত করা। কোন পত্রিকা কি খবর দিল, সব খবরের কিন্তু সবসময় সত্যতা নাই। তো আমরা নানা স্ট্র্যাটেজি নিয়ে আগাচ্ছি, তো সেগুলো আশা করি আমরা একটা সমাধানে পৌঁছাতে পারব। এ সময় উঠে আসে মিয়ানমারের সীমান্ত পরিস্থিতিও। মন্ত্রী বলেন, মিয়ানমারের প্রায় 200 সীমান্তরক্ষী বাংলাদেশে অবস্থান করছে। তাদেরকে ফেরানোর জন্য মিয়ানমার সরকারের সাথে আলোচনা চলছে। এখন প্রায় 200-র মতো তাদের সীমান্তরক্ষী বাংলাদেশে আশ্রয় নিয়েছে। আমরা ইতিপূর্বেও জানেন যে তাদেরকে মায়ানমারের সাথে আলাপ আলোচনা করে ফেরত পাঠিয়েছিলাম। আমরা একই প্রক্রিয়ায় ফেরত পাঠানোর জন্য আলাপ আলোচনার মধ্যে আছি। দুবাই ছাড়াও সংযুক্ত আরব আমিরাতের অন্য শহরে বাংলাদেশ জনশক্তি পাঠাবে বলেও জানান মন্ত্রী। গাজায় ভয়াবহ মানবিক বিপর্যয় থামাতে মুসলিম দেশগুলোকে একজোট হওয়ারও আহ্বান জানান তিনি। এমপ্লয়মেন্ট ভিসা চালু আছে, অন্য 6টি এমিরাতসে চালু নেই, সেটি চালু করার ব্যাপারে। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। সোমালিয়ার জলদস্যুদের কবলে পড়া বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ এবং জাহাজে থাকা 23 নাবিককে উদ্ধার অভিযানের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সোমালিয়ার পুলিশ এবং আন্তর্জাতিক নৌবাহিনীর সম্মিলিত দল এই প্রস্তুতি নিচ্ছে। সোমবার প্রকাশিত রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, সম্মিলিত ওই অভিযানের কথা জানিয়েছে সোমালিয়ার পুন্টল্যান্ড প্রদেশের পুলিশ। এই ইস্যুতে সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়েছে বলে জানানো হয়। এর আগে রোববার মাদক বোঝাই একটি গাড়ি আটক করে পুন্টল্যান্ড পুলিশ। সেগুলো এমভি আবদুল্লায় থাকা দস্যুদের জন্য নেওয়া হচ্ছিল। সোমালিয়ার পুন্টল্যান্ড অঞ্চলটি বিভিন্ন জলদস্যু চক্রের ঘাঁটি হিসেবে পরিচিত। ওমানে রমজানে জমে উঠেছে ইফতার বাজার। স্থানীয় নানা খাবারের পাশাপাশি বাজারগুলোতে পাওয়া যাচ্ছে বাংলাদেশের জনপ্রিয় সব ইফতারের আইটেম। মূলত দেশটিতে বসবাসরত বিপুল সংখ্যক বাংলাদেশির কথা মাথায় রেখে দোকানে ছোলা, পেঁয়াজু সহ নানান বাংলাদেশি খাবার বিক্রি করছেন এদেশেরই ব্যবসায়ীরা। স্থানীয় নাগরিকরাও কিনছেন সেসব খাবার। ওমান থেকে সহকর্মী মোহাম্মদ রফিকুল্লাহর পাঠানো প্রতিবেদন। বাংলাদেশি অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিত ওমানের রাজধানী মাসকাটের হামিরিয়া এলাকা। বিকাল হতেই গোটা এলাকায় জমে ওঠে ইফতারের বাজার। বাংলাদেশি ক্রেতা বিক্রেতার পদচারণায় মুখর থাকে এলাকাটি। রমজান জুড়েই একই চিত্র থাকে দেশটির রুই এলাকাতেও। নানা রকম ফলের পাশাপাশি ছোলা, পেঁয়াজু, বেগুনি, আলুর চপ সহ বাংলাদেশের জনপ্রিয় সব ইফতার আইটেমের পসরা সাজিয়ে বসেন প্রবাসী ব্যবসায়ীরা। প্রবাসে তো বিভিন্ন রকমের খাবার পাওয়া যায়, বিদেশি আইটেম, তবে চনা বুট, তারপরে আপনার বুরিন্দা, বেগুনি, আলুর চপ, পেঁয়াজ, এটা তো আমাদের মাস্টলি থাকতে হবে। এটা আমাদের বাংলাদেশের ট্রেডিশনাল ফুড। চনাতে তো ফার্স্টে তাকে দেন ফ্রুটস, হচ্ছে আমাদের বাংলাদেশের ট্রেডিশন না। আমাদের আসলে যতই ইফতার থাকুক না কেন, চনা মুড়িটা না থাকলে কেন জানি মানে আমাদের ইফতার হয়নি লাগে। বাংলাদেশিদের পাশাপাশি ভিনদেশিরাও কেনেন এদেশের প্রচলিত ইফতার সামগ্রী। বিশ্বের নানা দেশের মানুষের কাছে ইফতার বিক্রি করতে পেরে বেশ খুশি দোকানিরা। এখানে মোটামুটি আলহামদুলিল্লাহ বাংলাদেশি যে প্রবাসী বাইরে আসে সবাই এখান থেকে কিনতে আসে। সবাই আমাদের ব্যবসা বাণিজ্য আলহামদুলিল্লাহ ভালো চলতেছে। আমাদের বাঙালি বাইরা সবাই বাঙালি নাস্তা করে ইফতারি দিতেছে। বাংলাদেশের পাশাপাশি ওমানে, ইন্ডিয়ানে, পাকিস্তানে তারাও কিনে সব। পরিবার থেকে হাজার মাইল দূরে বসেই কাটাতে হচ্ছে রমজান। আক্ষেপ তো রয়েছেই, দেশের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে আপনজনের ইফতার নিয়ে রয়েছে শঙ্কা। দেশে থাকতে মা বাবাকে নিয়ে ইফতারি করতাম, পরিবারকে সবাইকে নিয়ে, ছেলে মেয়েদের সবাইকে নিয়ে ইফতারি করতাম। এখন প্রবাসে এসে খুব মিস করতেছি মা বাবাকে। এখানে তো আমরা হরেক রকমের ইফতার আছে, আমরা করতে পারতেছি। হয়তো আমাদের অনেকজন আছে, বাংলাদেশের ফ্যামিলি আছে যারা ওইভাবে ইফতার করতে পারতেছে না। আমাদের ফ্যামিলি পরিবার সব কিছু বিসর্জন দিয়ে আমরা প্রবাসে আসছি। সবাইকে খুব মিস করি, সবাইকে মন থেকে মিস করি।
রমজান মাস জুড়েই ওমানের দোকানগুলোতে থাকে মূল্য ছাড়ের হিড়িক। ছাড় দিয়ে থাকেন বাংলাদেশি ব্যবসায়ীরাও। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। বাংলাদেশের হজ ব্যবস্থাপনা বিশ্বের কাছে মডেল হিসেবে পরিচিত পাবে, এমনটাই জানিয়েছেন ধর্মমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক খান। বিকেলে অফিসার্স ক্লাবে হাবের আলোচনা অনুষ্ঠানে তিনি একথা জানান। বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে হলে হজের ব্যবস্থা করতে হবে। হজ নিয়ে কোনো সমস্যা থাকলে সেটা চিহ্নিত করতে হবে। তিনি আরও বলেন, হজ যাত্রা সহজীকরণে সরকার চেষ্টা করছে। এ সময় হাবের সভাপতি এম শাহাদাত হোসেন তসলিম বলেন, 2024 সালের হজ যাত্রা চ্যালেঞ্জিং হবে, কেননা সৌদি সরকার হজ পালনে কিছু পরিবর্তন এনেছে। বাংলাদেশের হজ ব্যবস্থাপনাকে আমরা বিশ্বের মধ্যে একটি মডেল হিসেবে দাঁড় করাতে চাই। এই ক্ষেত্রে আপনাদের সহযোগিতা প্রয়োজন। 2024 সনের হজ অনেক চ্যালেঞ্জিং হবে। এর চ্যালেঞ্জিং হওয়ার মূল কারণ সৌদি সরকার 2024 সালের হজ ব্যবস্থাপনায় পরিবর্তন এনেছেন। এই পরিবর্তনের সাথে এর আগে কখনোই আমরা পরিচিত ছিলাম না। পবিত্র রমজান মাসে একাধিকবার ওমরা পালন করার অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। মূলত পবিত্র স্থানগুলোতে বাড়তি ভিড় এড়াতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সৌদি আরবের হজ ও ওমরা বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, ভিড় কমানো ও অন্য মুসল্লিদেরও ওমরা পালনের সুযোগ করে দিতে এই নিয়ম। পাশাপাশি ভিড় কমানোর লক্ষ্যেও এই সিদ্ধান্ত। রমজানে সবচেয়ে বেশি মানুষ ওমরা পালনে পবিত্র মসজিদুল হারামে সমবেত হন। এদিকে ওমরা ভিসার মেয়াদ 30 থেকে বাড়িয়ে 90 দিন করেছে সৌদি কর্তৃপক্ষ। ইসলামিক রিলিজিয়াস অথরিটি ইন অস্ট্রিয়ার উদ্যোগে দেশটির রাজধানী ভিয়েনায় ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। মাহফিলে অতিথিদের স্বাগত জানান সংগঠনের প্রেসিডেন্ট তুর্কিশ বংশোদ্ভূত উমিত ভুরাল, ভাইস প্রেসিডেন্ট বসনিয়ার বংশোদ্ভূত আদিস কান্দিস, সুপ্রিম কাউন্সিলর মেম্বার ও এশিয়ান ইসলামিক কমিউনিটির চেয়ারম্যান বাংলাদেশি বংশোদ্ভূত হাশিম মোহাম্মদ। আয়োজনে উপস্থিত ছিলেন অস্ট্রিয়ার নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত অজান সেয়ুংহো, অস্ট্রিয়ার জাতীয় সংসদ সদস্য ওমর আল রাবি ও সংসদ সদস্য আসলিহান বজাতেমার সহ অনেকে উপস্থিত ছিলেন। সেখানে ছিলেন প্রবাসী বাংলাদেশি সহ বিভিন্ন দেশের নাগরিকরা। স্বেচ্ছাসেবক দল স্পেন দক্ষিণের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বার্সেলোনার স্থানীয় সময় একটি রেস্তোরাঁয় হয় এই আয়োজন। সংগঠনের আহ্বায়ক আক্কাস মিয়ার সভাপতিত্বে আয়োজন পরিচালনা করেন সদস্য সচিব আতিকুর রহমান লিটু ও যুগ্ম আহ্বায়ক রেদওয়ান হোসেন। প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি SM জিলানি। উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক সম্পাদক নাসির আহমেদ শাহিন, কাতালোনিয়া বিএনপি সভাপতি শফিউল আলম শফি, সাধারণ সম্পাদক আজমান আলী, বড়লেখা পৌরসভার সাবেক মেয়র ফখরুল ইসলাম, কাতালোনিয়া বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তুতিউর রহমান সহ অনেকে। রিয়াদস্থ দোহার নবাবগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠান ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। সৌদি আরবের রিয়াদে ঢাকা জেলা বিএনপি সভাপতি খন্দকার আবু আশফাকের আগমন উপলক্ষে আয়োজন হয়। এটার অনুষ্ঠিত হয় রিয়াদের হারা গল্ফ টলেডো রেস্টুরেন্টের হল রুমে। মোহাম্মদ মোল্লা মনিরের সভাপতিত্বে এতে সঞ্চালনা করেন কোরবান আলী। প্রধান বক্তা ছিলেন সৌদি আরব বিএনপির পূর্বাঞ্চল কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ডাক্তার গোলাম হাসনাইন সোহান। বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক মিম সিদ্দিকুর রহমান ইমরান, রফিক মোল্লা, রুম্মান হোসেন সহ অনেকে উপস্থিত ছিলেন। সবশেষে অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল। শতাধিক এতিম শিক্ষার্থীকে নিয়ে ইফতার ও বিশেষ দোয়া মাহফিল আয়োজন করেছে মামা সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠী বিডি মালয়েশিয়া। রাজধানীর কুয়ালালামপুরের পুডু এলাকায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে হয় আয়োজন। এতে সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ ইয়াসিন টুটুল এবং সঞ্চালনা করেন সহসভাপতি জাকির হোসেন। বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা এমদাদুল হক সবুজ, সাবেক সভাপতি আবু হানিফ, মালয়েশিয়া আওয়ামী লীগের সহসভাপতি রাশেদ বাদল। এ সময় এতিম শিশু শিক্ষার্থীদের মাঝে রমজানের উপহার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়। পরে দোয়া মাহফিল হয়, সেখানে ছিলেন হাফেজ মাওলানা মোহাম্মদ আতিকুর রহমান। ইতালিতে যাত্রা শুরু করল বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান জেক্স সেলুন। মেস্ট্রো এলাকায় পিয়াৎসা লুইজি
কান্দিয়ানিতে উদ্বোধনী অনুষ্ঠিত হয় এই প্রতিষ্ঠানটির। উদ্বোধন উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজনও করা হয়। এতে বিপুল প্রবাসী বাংলাদেশি ছাড়াও উপস্থিত ছিলেন ইতালি ও চীনের নাগরিকরা। কিশোরগঞ্জ জেলার ইতালি প্রবাসী ব্যবসায়ী মশিউর রহমানের মালিকানাধীন প্রতিষ্ঠানটি। ইতালিতে তার বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। উদ্বোধনী আয়োজনে মশিউর রহমান জানান, তার সেলুনে বাংলাদেশিরা পাবেন বিশেষ ছাড়। বিতর্ক যেন ছাড়ছে না মার্কিন বিমান প্রস্তুতকারী প্রতিষ্ঠান বোয়িংয়ের পিছু। আকাশে যান্ত্রিক গোলযোগ, একের পর এক দুর্ঘটনা প্রশ্নবিদ্ধ করছে নিরাপত্তাকে। সম্প্রতি পরপর দুটি দুর্ঘটনার প্রতিষ্ঠানটির বিরুদ্ধে চলমান মামলার সাক্ষীর অস্বাভাবিক মৃত্যু নতুনভাবে উস্কে দিয়েছে সমালোচনা। নড়ে চড়ে বসেছে মার্কিন বিচার বিভাগও। ধারণা, এবার বড় ধাক্কা খেতে পারে বোয়িং। সবচেয়ে নিরাপদ যাত্রাপথ হিসেবে খ্যাতি আছে আকাশপথের, কিন্তু সেই নিরাপদ পথেই বাড়ছে দুর্ঘটনা, ঘটছে প্রাণহানি। আর এসব দুর্ঘটনায় বারবার ঘুরে ফিরে আসছে একটি নাম, বোয়িং। বিমান তৈরিতে বিশ্বে যে দুটি বড় প্রতিষ্ঠান রয়েছে তার মধ্যে মার্কিন কোম্পানি বোয়িং অন্যতম। তবে বারবার যান্ত্রিক গোলযোগ আর বড় বড় দুর্ঘটনার কারণে প্রতিষ্ঠানটির ওপর আর আস্থা রাখতে পারছেন না যাত্রীরা। সম্প্রতি চিলি আর যুক্তরাষ্ট্রের ওরিগনে পরপর দুটি দুর্ঘটনায় নতুন করে ছড়িয়েছে আতঙ্ক। প্রশ্ন উঠছে, যাত্রীদের নিরাপত্তার বিষয়ে আদৌ ভাবে কিনা প্রতিষ্ঠানটি। বিতর্ককে আরও উস্কে দিয়েছে প্রতিষ্ঠানটির সাবেক এক কর্মকর্তার রহস্যজনক মৃত্যু। অনেকেই বলছেন, অনিয়ম আর দুর্নীতি ধামাচাপা দিতেই জন বার্নেট নামের ওই কর্মচারীকে হত্যা করেছে খোদ বোয়িংই। কারণ প্রতিষ্ঠানটির বিরুদ্ধে চলমান একটি মামলার সাক্ষী ছিলেন তিনি। এমনকি রয়েছে ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের তদন্তে তথ্য গোপনের অভিযোগও। এসব ঘটনাকে কেন্দ্র করে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ ফৌজদারি তদন্ত বাড়িয়েছে। অনেকেই মনে করছেন, এ যাত্রায় বড় ধরনের জটিলতায় পড়তে যাচ্ছে বোয়িং। ব্যবসাতেও নামতে পারে ধস। সত্যিই যদি বন্ধ হয়ে যায় এই প্রতিষ্ঠান, তাহলে বড় ধরনের ধাক্কা খাবে মার্কিন অর্থনীতি। ইতোমধ্যেই 19% দরপতন হয়েছে বোয়িংয়ের শেয়ারে। প্রতিষ্ঠানটিতে কর্মরত আছেন প্রায় 67,000 কর্মী, যাদের অনেকেই এখন ভুগছেন চাকরি হারানোর আতঙ্কে। এটিই প্রথম নয়। 2021 সালে প্রতিষ্ঠানটির 777 মডেলের বিমান উড্ডয়ন নিষিদ্ধ করে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন। তাছাড়া একাধিকবার বিভিন্ন দেশে বন্ধ হয়েছে বোয়িংয়ের বিভিন্ন মডেলের চলাচল। ইফাতারা খন্দকার, যমুনা নিউজ। দুর্যোগে বিপর্যস্ত লাতিন আমেরিকার দেশ পেরু। শনিবার থেকে শুরু হওয়া টানা বৃষ্টিপাতে দেশটির আলকা শহর সৃষ্টি হয়েছে ভূমিধস। কাদামাটিতে চাপা পড়েছে রাস্তা, বাড়িঘর, স্কুল, হাসপাতাল সহ বিভিন্ন স্থাপনা। ক্ষতিগ্রস্ত অন্তত 75টি আবাসিক ভবন। রাস্তাঘাট ভেঙে যাওয়ায় বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা। কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্যোগ কবলিত এলাকায় চলছে উদ্ধার তৎপরতা। তবে বৈরী আবহাওয়া আর ক্ষতিগ্রস্ত রাস্তাঘাটের কারণে বিলম্বিত উদ্ধার কার্যক্রম। আটকা পড়াদের মাঝে ত্রাণ বিতরণের চেষ্টা চলছে, তবে তাও হয়ে পড়েছে বেশ কঠিন। তারপরও যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। এমন অবস্থায় আটকা পড়াদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। দর্শকেরা, এই ছিল আমাদের প্রবাসী বাংলাদেশের আয়োজন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।